আমরা তো ডারউইন মাসে ডারউইনের অভিব্যক্তি বলুন বা বিবর্তনবাদ বলুন সেই সেই সম্পর্কে এবং এখনকার দিনে সারা পৃথিবী জুড়ে বা আমাদের দেশে যা হচ্ছে আহ, উম, সেই সম্পর্কে কিছু বিষয় আমরা আলোচনা করব। প্রথম যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ভারতে বেশ কয়েকদিন ধরে কয়েক বছর ধরে যেটা চলছে রেশনালাইজেশন অফ সিলেবাস এইটার নামে আহ, আমাদের দেশের ওই সিবিএসসি এবং আইসিএসসি এদের বোর্ড থেকে ডারউইনবাদ তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ডারউইনবাদ মানে পুরো অভিব্যক্তিবাদ তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। যারা তুলছেন তারা বলছেন যে সিলেবাস বড় হয়ে গেছে, তাকে ছোট করতে হবে, তো এইটাকেই তারা বলছেন রেশনালাইজেশন অফ সিলেবাস। ফেব্রুয়ারি মাসটা আমরা এই রেশনালাইজেশন অফ সিলেবাস এবং ডারউইনবাদ কেন দরকার, কেন অভিব্যক্তির আলোচনা দরকার। 12ই ফেব্রুয়ারি ডারউইনের জন্মদিন। 1808 সালে ডারউইনের জন্ম হয় এইরকম একটা দিনে। আবার এই মাসেই ডারউইনের দ্বিতীয় যে বিখ্যাত বই, মানে ডিসেন্ট অফ ম্যান, মানে মানুষের বিবর্তন সম্পর্কিত যে বই, সেটা প্রকাশিত হয়। তার আরেকটা গুরুত্বপূর্ণ বই তো আপনারা অনেকেই জানেন, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, মানে থিওরি অফ অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। সেটা 1851 সালেই প্রকাশিত হয়ে যায়। 1859 সালে প্রকাশিত হয়, কিন্তু 1871 সালে ফেব্রুয়ারি মাসে ডারউইনের ওই ডিসেন্ট অফ ম্যান এই বইটি প্রকাশিত হয়। সেই জন্য আমি প্রথমেই বলছি এটা ডারউইনের মাস আর কি। এখন যারা এই সিলেবাস থেকে এটা তুলে দিচ্ছেন তারা তো শুধু ডারউইনবাদ তুলছেন না, আরও কিছু বিষয় আছে যেগুলো বিবর্তন এবং অভিব্যক্তির চিন্তার মধ্যে রয়েছে। সেগুলি সেগুলি হলো যেরকম বায়োডাইভার্সিটি সম্পর্কে। আবার কেমিস্ট্রি থেকে তারা ওই পিরিয়ডিক টেবিলও তুলে দিচ্ছেন। আসলে এই যে নেচারের মধ্যে যে ইন্টারকানেক্টেডনেস আছে আর কি, এইটা যাতে ছাত্রছাত্রীরা বুঝতে না পারে, তারা যাতে বোঝে যে প্রকৃতিতে যা আমি দেখছি সেটা হচ্ছে সব ডিসকানেক্টেড, একটার সঙ্গে একটা যুক্ত নয়। এই ভাবনাটা ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্যই এইসব ব্যবস্থা করা হচ্ছে আর কি। এইটা আমরা আমি ব্যক্তিগতভাবে তীব্র বিরোধিতা করি, অনেকেই বিরোধিতা করেন। ভারতের অধিকাংশ বিজ্ঞানী এটা বিরোধিতা করেন। কিন্তু এটা যারা করছেন তারা তো কিছু বিজ্ঞানীকে তাদের পৃষ্ঠপোষকতায় নিয়ে এসছেন আর কি। এই কিছু কয়েকজন বিজ্ঞানী যারা বিজ্ঞান গবেষণা করেন, সফলভাবেই করেন, হাতে গোনা 2-4 জন বিজ্ঞানী যারা বিবর্তনবাদ এবং মূলত হচ্ছে প্যালিওজেনেটিক্স আমরা যেটাকে বলি, আমরা আসবো পরে কাকে বলে। তো এই প্যালিওজেনেটিক্স নিয়ে যারা গবেষণা করেন, 2-1 জন তাদের মধ্যে তারা পেয়েছেন এই কারণেই যে তারা তাদের একটু ভয় দেখাতে পারেন বা তাদের একটু এরকম করতে পারেন যে ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ কিছু জায়গায় তারা নিয়ে যাবেন। এবং সেই জন্যই তারা যে ভাবনাটা আনতে চাইছেন সেটা হচ্ছে যে ভারত আগেও বিশ্বগুরু ছিল, আগামী দিনেও বিশ্বগুরু হবে। অর্থাৎ একটা চিন্তা, সেই চিন্তা যেটা ভারত থেকেই তৈরি হয়েছে বা ভারত থেকেই সৃষ্টি হয়েছে, সেই চিন্তাটা হচ্ছে বিবর্তনের বিরুদ্ধে চিন্তা। সেই চিন্তাটা হচ্ছে একটা ভাববাদী চিন্তা। সেই ভাববাদী চিন্তাকে যাতে অন্যদের উপরে চাপিয়ে দেওয়া যায় আর কি। আমি যে বিজ্ঞানীদের কথা বলছি সেটা আমরা পরে আসব। এখন যে বিষয়টা আমরা আসবো সেটা হচ্ছে যে বিবর্তন এবং অভিব্যক্তি এই দুটোরই ইংরেজি শব্দ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইভলিউশন, কিন্তু আমার কাছে দুটো শব্দর অর্থ ভিন্ন আর কি। আমি মনে করি যে বিবর্তনবাদ হচ্ছে কেবলমাত্র ওই যেটা ডারউইন বলতেন সেটা হচ্ছে ডিসেন্ট উইথ মডিফিকেশন, মানে ক্রমানুযায়ী যে পরিবর্তন সেটাই হচ্ছে বিবর্তন। ক্রমানুযায়ী দেহের গঠনের পরিবর্তন, দেহের অঙ্গের পরিবর্তন বা একটা প্রজাতি থেকে আরেকটার পরিবর্তন, সেটাই হচ্ছে এটাকে ইভলিউশন জেনারেলি বলা হয়, কিন্তু আমরা বাংলায় সেটাকে বিবর্তন বলি আর কি। ডারউইন ইভলিউশন কথাটা
প্রথমে তার যে বইটা প্রকাশিত হয় 1851 সালে ন্যাচারাল সিলেকশন সম্পর্কিত, মানে অরিজিন অফ স্পিসিস যাকে বলে, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, মানে বিতর্কটা তো এইখানে যে স্পিসিস যেটা তো হয়েছে, পৃথিবীতে এসছে বিভিন্ন প্রজাতি, সেটা ভগবান তৈরি করেছেন না প্রকৃতি তৈরি করেছে। তো ডারউইন প্রথম ব্যক্তি যিনি বললেন যে না, এটা প্রকৃতি তৈরি করেছে, সেটাই হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন। ওই বইটাতে প্রথম যে এডিশন তাতে তাতে ইভলিউশন কথাটি নেই। এমনকি তার পরপর তার জীবদ্দশায় আর যে 5টি এডিশন হয়েছে, সেই এডিশনেও ইভলিউশন কথাটি নেই। একদম 6th এডিশনে তিনি বললেন যে এটা হচ্ছে মানে দি প্রসেস ইজ ইভলিউশন, এই যে প্রক্রিয়াটা এটা হচ্ছে ইভলিউশনের প্রক্রিয়া, যেটাকে আগে তিনি বলতেন যে ডিসেন্ট উইথ মডিফিকেশন আর কি। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে চুম্বকেই আলোচনা করব, এই জন্যই কারণ যে ডারউইনের থেকে মানে ডারউইনের প্রকাশিত বই ডিসেন্ট অফ ম্যান, তার থেকে এ পর্যন্ত যা হয়েছে আর কি বিজ্ঞানের যা গবেষণা মূলত মানব অভিব্যক্তি নিয়ে, সেইটাই আমরা চুম্বকে আলোচনা করব, অল্প কথায় আলোচনা করব। কারণ অনেক গবেষণা হয়েছে, গবেষণার অনেক ধারা আছে। তো আমি যেটা বলতে চাইছিলাম আগে, যে বিবর্তন হচ্ছে একটা ক্রমানুযায়ী পরিবর্তন, কিন্তু ইভলিউশনের আরেকটা দিক আছে, সেটা হচ্ছে অভিব্যক্তি। অভিব্যক্তির সঙ্গে কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে তো এই যে ক্রমানুযায়ী যে পরিবর্তন, সেটা তো হচ্ছে প্রজাতির মধ্যে, প্রজাতি থেকে আরেকটা প্রজাতি, এটা তো হচ্ছে, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় তার সঙ্গে যুক্ত হয়েছে সেটা হচ্ছে অভিপ্রায়ন বা মাইগ্রেশন। হিউম্যান রিভলিউশনের ক্ষেত্রে মাইগ্রেশনটা খুব গুরুত্বপূর্ণ। মাইগ্রেশনটা মানে হচ্ছে আফ্রিকাতে অরিজিন হলো, তারপরে আস্তে 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 সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, এই যে মাইগ্রেশনটা, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কে আমরা বলছি অভিপ্রায়ন, এবং সেটা হচ্ছে অভিব্যক্তির অংশ, যেটা বিবর্তন দিয়ে যেটাকে ব্যাখ্যা করা যায় না। এবং এই যে ছড়িয়ে পড়া, এর মধ্য দিয়ে অভিযোজন হয়েছে, মানে নতুন নতুন জিন পেয়েছে। হোমোস্যাপিয়েন্স প্রথম আফ্রিকাতে আবির্ভূত হয়, এটা সবার জানা। এটাকে আমরা আউট অফ আফ্রিকা থিওরি বলি। এই আউট অফ আফ্রিকা থিওরিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে ওয়াইডলি অ্যাকসেপ্টেড থিওরি, যে আফ্রিকাতে হোমোস্যাপিয়েন্স প্রজাতির উদ্ভব হয় এবং সেই প্রজাতি আস্তে আস্তে মাইগ্রেট করে। মাইগ্রেশনের অনেকগুলো কারণ আছে, সেগুলো আমরা পরে আসবো। কিন্তু এই মাইগ্রেট করার সময় অন্যান্য জায়গায় হোমোগণের যে অন্যান্য প্রজাতি, তাদের সঙ্গে তাদের সহাবস্থান হয়। সহাবস্থান মানে সহবাস হয়, এবং সেই সহবাস মানেই হচ্ছে ইন্টারচেঞ্জ অফ জিনের আদান প্রদান হয় আর কি। সেই জন্য একদিকে হচ্ছে মাইগ্রেশন বা অভিপ্রায়ন, তার সঙ্গে হচ্ছে অভিযোজন, মানে নতুন জায়গায় যখন পৌঁছচ্ছে সে অভিযোজন করে, নতুন জিন পায় সে, এবং এইটা করতে 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 হোমোস্যাপিয়েন্স, যেটা আফ্রিকায় প্রথম অ্যাপিয়ার করেছিল বা প্রথম উদ্ভব হয়েছিল, সে হোমোস্যাপিয়েন্স আমরা হচ্ছে হোমোস্যাপিয়েন্স, মানে হোমোস্যাপিয়েন্সের আরেকটা উপপ্রজাতি আর কি। তো হোমোস্যাপিয়েন্স এই উপপ্রজাতিতে ইভলভ করে, এবং এই যাত্রাটাই হচ্ছে খুব মানে ইন্টারেস্টিং, এবং এই নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। সেই গবেষণার কিছু কিছু বিষয় আমরা এখানে আলোচনা করতে পারি আর কি। মাইগ্রেশনকে বলা হয়, মানে যারা ইভলিউশনের সায়েন্স নিয়ে কাজ করেন তারা বলেন যে মাইগ্রেশন ইজ এ সার্ভাইভাল স্ট্র্যাটেজি। মানে যদি মানুষ মাইগ্রেট না করতে পারতো আফ্রিকা থেকে, আফ্রিকায় জলবায়ু যেভাবে পরিবর্তিত হচ্ছিল, তারা সার্ভাইভ করতে পারতো না। তো সেই জন্য এটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি হিসাবে দেখা যায়। আজকের দিনে এই মাইগ্রেশন যে কথা বলছি, এটা কিন্তু 1-2 বছর, 10 বছর, 15 বছর বা 100-200 বছরের ব্যাপার নয়, এটা হচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে মাইগ্রেশন আর কি। কিন্তু আজকেও আমাদের ঘরের ছেলে মেয়েরা ওই যে মাইগ্রেট করছে, ব্যাঙ্গালোর যাচ্ছে বা অন্য জায়গায় যাচ্ছে চাকরির জন্য, টু সার্ভাইভ। সো মাইগ্রেশন ইজ এ সার্ভাইভাল স্ট্র্যাটেজি। এবং এই মাইগ্রেশন মানেই হচ্ছে জিনের প্রবাহ, মানে যেটা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে যে মাইগ্রেশন হয়, সেইটাই হচ্ছে জিনের প্রবাহ। এবং সেই জিনের প্রবাহ হয়েছে বলে স্যাপিয়েন্সে পরিণত হয়েছে। এবং এখন পর্যন্ত যা
গবেষণা আছে, সেটা হচ্ছে যে যে দুটি প্রজাতির সঙ্গে এর ইন্টারাকশন হয়েছিল, জিনের আদান প্রদান হয়েছিল, সেটা হচ্ছে নিয়ান্ডারথাল ম্যান যা আমরা বলি, মানে হোমো নিয়ান্ডারথালেন্সিস, এবং ডিনোসোভান যে প্রজাতি, তাদের সঙ্গে জিনের আদান প্রদান হয়েছিল। আমরা জানি না আরো অনেক এরকম হোমোর প্রজাতি থাকতে পারে, যেটা এখনো আবিষ্কারের মানে আমাদের চোখের সামনে আসেনি, আবিষ্কৃত হয়নি। এই যে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, একে বলা হয় অ্যানাটমিক্যালি মডার্ন ম্যান। মানে হোমো স্যাপিয়েন্স যেটা তৈরি হয়েছিল আফ্রিকাতে, সেটা এতটা মডার্ন ছিল না, অ্যানাটমিক্যালি মডার্ন ছিল না, এতটা কার্যক্ষম ছিল না, হাত তার এতটা বেশি উপযুক্ত ছিল না, তার মস্তিষ্কটাও এত উপযুক্ত ছিল না। সেই জন্য এই অ্যানাটমিক্যালি মডার্ন ম্যান মানে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সের যে উদ্ভব, এবং সেই যে উদ্ভবের রাস্তাটা, সেই রাস্তাটার কিছুটা বিজ্ঞান এখন জানতে পেরেছে, এবং সেই জানাটা হচ্ছে অনেকের গবেষণার মধ্য দিয়ে। আমরা এখানে একজনের কথা বলতে পারি, ভারতীয় একজন মানুষ, আপনারা অনেকেই জানেন বোধহয়, রাহুল সংকীর্তন। রাহুল সংকীর্তনের যে বইটা এখনো পড়লে মনে হয় যে কি করে প্রায় 100 বছর আগে লেখা। তিনি তো বিজ্ঞানী ছিলেন না, তিনি মূলত পরিব্রাজক ছিলেন, কিন্তু তিনি যে লিখছেন আর কি, ছোট ছোট গল্পের মধ্য দিয়ে তিনি যা যা ব্যাখ্যা করছেন, সেটা হচ্ছে এটাই যে মানুষ বন্য ছিল, তারপরে আস্তে 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 সভ্য হতে শিখলো, এবং সেই সভ্য হতে শেখার মধ্য দিয়ে তার যে মাতৃকেন্দ্রিক পরিবার তো তখন ছিল না, মাতৃকেন্দ্রিক পরিবারের উদ্ভব হলো, এবং পরে অনেক পরে পিতৃতান্ত্রিকতা এলো, মানে ওই ম্যাট্রিয়ার্কি থেকে প্যাট্রিয়ার্কি, এটাও হয়েছে, মানে সমাজের বিকাশও হয়েছে, যেটা আপনারা জানেন, অনেকেই নিশ্চয়ই শুনেছেন যে ফ্রেডরিক এঞ্জেলসের যে কথা, অরিজিন অফ ফ্যামিলি, এবং অরিজিন অফ ফ্যামিলি পরে প্রাইভেট প্রপার্টি, তারপরে হচ্ছে স্টেট আর কি। এই যে মাইগ্রেশনটা, এই যে পরিবর্তনটা, এটা এসছে আর কি। আর যে বইটা নিয়ে আমরা আজকে শুরু করেছি, সেটা হচ্ছে 1871 সালে ডিসেন্ট অফ ম্যান অ্যান্ড রিলেশন অ্যান্ড সিলেকশন ইন রিলেশন টু সেক্স। ডারউইন এটা কত বছর আগে ভেবেছিলেন, মানে 1871 সাল। মানে এই যে বলছেন যে প্রথম কথা তিনি বললেন যে হচ্ছে ন্যাচারাল সিলেকশন, তারপরে বলছেন যে সেক্সুয়াল সিলেকশন, মানে ইন রিলেশন টু সেক্স। তার মানে হচ্ছে এটা তো শুধু হিউম্যানের ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে। তার মানে তিনি বলছেন যে যে একটা মানুষ বা একটা অন্য কোনো প্রজাতি, সে তার কম্প্যাটেবল যে তার সঙ্গী, তাকে সে বেছে নেবে হচ্ছে সে সিলেক্ট করবে, এবং এই সিলেকশনের মধ্য দিয়ে ইভলিউশনটা হবে আর কি। এইটা দ্বিতীয় যে তথ্যটা তিনি দেওয়ার চেষ্টা করলেন। আচ্ছা, এই যে আমরা ইভলিউশনের যে গবেষণা, সেই গবেষণাগুলো অনেকগুলো ধাপে হয়েছে, তো সেই ধাপে আমরা ঢুকবো এখন। এক ধরনের গবেষণা হচ্ছে আর্কিওলজিক্যাল এভিডেন্স, যেটা সর্বপ্রথম যে এভিডেন্স গুলো পাওয়া গেল। ডারউইনের সময় তো এত এভিডেন্স পাওয়া যায়নি, মানে হিউম্যান ইভলিউশন সম্পর্কে এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ, এত প্রমাণ তো পাওয়া যায়নি, কিন্তু কিছু প্রমাণ পাওয়া গেছিল, যেগুলো হচ্ছে আর্কিওলজি, মানে যে জিনিসপত্র তারা ব্যবহার করত, মানুষ ব্যবহার করত, তখনকার মানুষ অস্ত্র শস্ত্র বা হাঁড়ি কুড়ি যা ইত্যাদি ব্যবহার করতো, আর্টিফ্যাক্টস আমরা যেগুলো বলি, সেগুলোর ব্যবহার, সেগুলোর প্রাপ্তি, সেগুলোকে আমরা বলি আর্কিওলজিক্যাল এভিডেন্স। আর দ্বিতীয় যে জিনিসটা হলো, সেটা ডারউইনের অনেক পরে হলো হিউম্যান ইভলিউশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ফসিল এভিডেন্সেস, মানে আমরা যাকে বলি প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সেস। এই ফসিল এভিডেন্স থেকে অনেক কিছু জানা গেল আর কি। ফসিল এভিডেন্স থেকে জানা গেল যে তখন ওই কার্বন ডেটিং স্টাডি এসে গেছে, মানে কার্বন দিয়ে এটা দেখা, কার্বনের আইসোটোপ দিয়ে এটা দেখা যে কত বছর আগে ওই জীবটা বা মানুষটা ছিল আর কি, পৃথিবী পৃষ্ঠে ছিল তখন। তার মানে সেটা তো লক্ষ বছরে আর কি, কার্বন ডেটিং প্রসেস এসে গেছে, এখন যদিও আরো উন্নত হয়েছে আর কি। তো ফসিল এভিডেন্সেস হলো। তৃতীয় যে এভিডেন্স গুলো পাওয়া গেল, সেটা হচ্ছে আমরা বলি প্যালিও ক্লাইমেটিক এভিডেন্সেস, মানে জলবায়ুর যে পরিবর্তন হয়েছে অতীতে, এবং সেই জলবায়ু পরিবর্তনের জন্য
হোমো স্যাপিয়েন্স বা হোমো স্যাপিয়েন্সকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হয়েছে, সেই এভিডেন্সেসগুলো পাওয়া গেল আর কি। এবং সর্বশেষ যে এভিডেন্স, যেটা যেটা আমরা বলি যে সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এভিডেন্স, যে এভিডেন্সটা প্রমাণ করলো যে জেনেটিক ফ্লো হয়েছে, এবং সেটাকে আমরা বলি প্যালিওজেনোমিক্স আর কি। আপনারা সবাই জানেন বোধহয় যে 2022 সালে শিভান্তে পাবো নামে একজন ব্যক্তি, তিনি নোবেল প্রাইজ পেলেন আর কি, তার সফল একটা কাজের জন্য, সেটা হচ্ছে প্যালিওজেনেটিক্সের উপরে। তিনি এই প্যালিওজেনেটিক্সের কাজ দীর্ঘদিন ধরে করছেন, কিন্তু নোবেল প্রাইজটা পেলেন 2022 সালে। এবং মানে মজার বিষয় হচ্ছে, তিনি যখন প্যালিওজেনেটিক্সের কাজ করেন, প্যালিওজেনেটিক্স মানে হচ্ছে লক্ষ লক্ষ বছর আগে যে সমস্ত ফসিল আছে, সেই সেই যে ফসিলগুলো পাওয়া গেছে, সেই ফসিল থেকে এরকম একটা জায়গা খুঁজে বার করা যেখানে একটা ক্রোমোজোম পাওয়া যাবে আর কি, বা ডিএনএ পাওয়া যাবে। সেই ডিএনএটাকে অ্যানালাইসিস করে সেই ডিএনএটা সিকোয়েন্সিং করা, মানে ডিএনএটার গঠনটা ওই বের করা আর কি। এইটা খুব কঠিন কাজ আর কি, যেটা তিনি করেছিলেন। কঠিন কাজ এই জন্যই বলছি যে একটা জীব, মানুষই হোক আর যাই হোক, যখন ফসিলাইজড হয় তখন তো তার উপরে, মানে যখন মাটির নিচে চলে যায় তখন তো তার উপরে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি ইত্যাদি কাজ করে, এবং স্বাভাবিকভাবে তার যে জিন, মানুষের জিন বা যে জীবটা মারা গেছে সেই জিনের সঙ্গে মিশে যায় আর কি। তো তখন যেটা হয় সেটা হচ্ছে, সেই যে জিনগুলোকে, যেগুলো মানুষের জিন নয়, যদি মানুষের প্যালিওজেনেটিক্স নিয়ে কাজ করতে হয়, তাহলে মানুষের জিন নয় সেগুলোকে বার করতে হয় আর কি। বার করে রেকটিফিকেশন করতে হয়, রেকটিফিকেশন করে তারপরে তো জিনোমিক ম্যাপ তৈরি করতে হয়, বা ক্রোমোজোমের যে ম্যাপ তৈরি করতে হয়। তো এইটা তিনি করতে 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 এক সময় তিনি ছেড়েই দিয়েছিলেন যে আমি পারবো না করতে। তারপরে আবার 2-3 বছর পরে আবার কাজ শুরু করেন। তো সেই জন্যই এককভাবে সেভান্তে পাবোকে নোবেল প্রাইজ দেওয়া হয়। তিনি পদ্ধতিটা বলেছিলেন, কোন পদ্ধতিতে প্যালিওজেনেটিক্সে কাজ করা যায় আর কি। তো এখন হিউম্যান জেনেটিক্সে, হিউম্যান প্যালিওজেনেটিক্সের যা তথ্য আমরা পাই সেটা হচ্ছে যে এই যে হোমো হোমো প্রজাতি, সেই হোমো প্রজাতিটা হচ্ছে আমরা বলি হোমিনিনস আর কি। আমরা যারা মানুষ, আমরা হচ্ছে হোমিনিন। কিন্তু মানুষ এবং বানর ইত্যাদি থেকে আরম্ভ করে যারা যারা দ্বিপদ, চতুষ্পদ ছিল, তারপর আস্তে আস্তে দ্বিপদে বিবর্তিত হতে থাকলো। এই যে পুরো যাত্রাটা, এই যাত্রাটা যে প্রজাতিগুলো এই যাত্রার মধ্যে মানে যে প্রজাতিগুলো তার অংশ, সেগুলোকে একসঙ্গে বলা হয় হোমিনিডস। আর পরে যারা একটু উন্নত হলো হোমিনিডস এর মধ্যে, যারা ইরেক্ট হয়ে দাঁড়াতে পারলো, দুটো হাত ব্যবহার করতে পারলো, তাদের বলা হয় হোমিনিনস আর কি। আমরা আসলে হোমিনিন। আমাদের মধ্যে জীবিত যে হোমিনিন আছে, গরিলা আছে, সিম্পাঞ্জি আছে, বনবো আছে, বেনবো যাদের বলি, কিন্তু বানর হোমিনিনস নয়। সেই জন্য কেউ কেউ বলেন না, বানর থেকে মানুষ ইত্যাদি, ওই এঙ্গেলসের বইয়ের অনুবাদ করতে গিয়ে ফ্রম এপ টু ম্যান করতে গিয়ে বলেন যে বানর থেকে মানুষ। আসলে বানর থেকে মানুষ চিন্তাটাই ভুল আর কি। ভুল চিন্তাটা এই জন্যই ভুল যে এটা হোমিনিন থেকে মানুষ, বলা যেতে পারে বন মানুষ থেকে মানুষ, আদি মানুষ থেকে মানুষ। এই যে যাত্রাটা, সেই যাত্রাটার বয়স কত? হোমিনিডদের বয়স বলা যেতে পারে যে 1,20,000 বছর আগেকার বিষয়, যখন থেকে হোমিনিডরা আস্তে আস্তে এসছে আর কি। এবং হোমিনিনরা মানে মানুষ, গরিলা, সিম্পাঞ্জি, এই জাতীয় যারা যারা দুটো হাতকে আরো এফিসিয়েন্টলি, আরো ভালোভাবে ব্যবহার করতে পারে, তারা পৃথিবীতে এসছে ওই 40 লক্ষ বছর আগে, এরকম একটা সময়। তার মানে হোমিনিনরা অনেক পরে 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 এসছে। এবং যদি দেখেন যে মানে এই যে প্যালিওজেনেটিক্সের যে কাজ যারা করেন, তারা যে বলেন সেটা হচ্ছে যে সিম্পাঞ্জির সঙ্গে মানুষের যে জিনের যে কমনালিটি, কমন জিন, সেটা হচ্ছে প্রায় 98% মতো আর কি। তার মানে এই যে যাত্রাটা আসলে হচ্ছে চতুষ্পদ প্রাণীদের যাত্রা থেকে দ্বিপদ প্রাণীর যাত্রা আর কি। এঙ্গেলসের ওই বিখ্যাত বই আছে, আপনারা জানেন নিশ্চয়ই, পার্ট প্লেড বাই লেবার ইন ট্রানজিশন ফ্রম এপ টু ম্যান। সেখানেই তিনি বলছেন যে শ্রম কি করে কাজ করেছে
আহ, আহ, ওই এপ মানে হচ্ছে আমরা বলি যে আদি মানব থেকে মানবে পরিবর্তিত হওয়ার ক্ষেত্রে, এই বিবর্তনের ক্ষেত্রে শ্রম কি করে কাজ করেছে। এঙ্গেলস তার বইতে লিখেছেন যে লেবার ক্রিয়েটেড হিউম্যানস ইটসেলফ, লেবার ক্রিয়েটেড হিউম্যানস ইটসেলফ, মানে হাত মানুষকে তৈরি করেছে। এবং আমি এই ওই খুবই সম্প্রতি একটা প্রকাশিত একটা গবেষণাপত্র দেখছিলাম 2026-এর জানুয়ারি মাসে। তাতে তারা বলছেন যে হাতের ব্যবহার, হাতে যে কাজ, হাতের মধ্য দিয়ে শ্রমের যে ব্যবহার, এর মধ্য দিয়ে কিন্তু মস্তিষ্কও উন্নত হয়েছে আর কি। তার মানে হাতের ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের যে বিকাশ, এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং সেইটা সঠিকভাবে এঙ্গেলস প্রমাণ করেছিলেন। এখন এখন মানে এমনকি এই সময়ে হাতের যে বিবর্তন, এটা হয়েই চলেছে। হাত আরো এফিসিয়েন্ট হচ্ছে, মানুষের হাত আরো এফিসিয়েন্ট হচ্ছে। আমাদের যে শিরা এবং ধমনী হাতে যেগুলো আছে, সেগুলো আরো বেশি বিকশিত হচ্ছে। সেই জন্য কেউ কেউ বলেন আর কি যে মানব বিবর্তন কি স্তব্ধ হয়ে গেছে। কারণ আমাদের একজন মন্ত্রী আছেন না, কয়েকদিন আগে বলছিলেন যে আমি তো দেখিনি কোনোদিন, আমার দাদু দেখেননি কোনোদিন যে বানর থেকে মানুষ হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এসব তো মানে তাদের এই জন্যই যে তারা, তাদের ভাবনাটা খুব সীমিত, তাদের ভাবনা ওই শঙ্করাচার্য এদের মধ্যেই থাকে আর কি। শঙ্করাচার্য, হিন্দু, আর্য এদের মধ্যে থাকে। এ তো কয়েক শ বছরের কথা নয়, কয়েক হাজার বছরের কথা, যার মধ্য দিয়ে হাত আরো বিকশিত হয়েছে, মস্তিষ্ক আরো বিকশিত হয়েছে, মস্তিষ্কের ভলিউম বেড়েছে, এগুলো অ্যানথ্রোপোলজিস্টরা বলেন। এবং সেই জন্যই মানুষ আরো বুদ্ধিমান হয়েছে, মানুষ প্রকৃতিকে আরো ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করেছে। এটা একটা বিষয় যেটা আমরা এঙ্গেলসের কাছ থেকে পেয়েছি, যদিও তার লেখা অনেক আগে, যখন হিউম্যান ফসিল টসিল ইত্যাদি আসেনি, সেরকম একটা সময় আর কি। তো আমরা বলতে পারি যে এঙ্গেলস হচ্ছেন মানে পৃথিবীতে প্রথম এরকম একজন অ্যানথ্রোপোলজিস্ট, যিনি অ্যানথ্রোপোলজি গবেষণার সঙ্গে কতটা যুক্ত ছিলেন আমি জানি না, তিনি যা পড়ে শুনে যা লিখেছিলেন আর কি, যিনি মানব বিবর্তনের সম্পর্কে একটা ইতিবাচক সংকেত তিনি দেন আর কি। আমরা এরপরে চলে আসি যে ইভলিউশনের কথায়, যেটা আমরা আগে বলছিলাম যে মানব বিবর্তন বা পুরো বিবর্তন প্রক্রিয়াটাকে ওই সিলেবাস থেকে তুলে দেওয়া আর কি। আর ডবঝেনস্কির একটা কথা আছে, সোভিয়েত বিজ্ঞানী ছিলেন ডবঝেনস্কি, তিনি ওই জেনেটিক্স নিয়ে কাজ করতেন, ইভলিউশনারি জেনেটিক্স আমরা যাকে বলি, খুব বিখ্যাত মানুষ। আমরা যখন ছাত্র ছিলাম পোস্ট গ্রাজুয়েশন লেভেলে তার বই পড়তাম, জেনেটিক্সের বই। তিনি বলেন যে তার তার বইয়ের প্রথম যে বাক্যটা, সেটা হচ্ছে নাথিং ইন বায়োলজি মেক্স সেন্স এক্সেপ্ট ইন দ্য লাইট অফ ইভলিউশন। ইভলিউশনের জ্ঞান ছাড়া বায়োলজির কোনো ধারার যে জ্ঞান, সেটা সম্পূর্ণ হতে পারে না। সেই জন্য ইভলিউশনের জ্ঞান হচ্ছে বেসিক নলেজ, যেটা আমরা জীবন বিজ্ঞানে ছাত্রছাত্রীদের মাথায় ঢোকানোর চেষ্টা করি। বেসিক নলেজ, এই বেসিক নলেজের উপরেই গড়ে উঠবে তার ভবিষ্যৎ। এবং সে যদি জীবন বিজ্ঞানে কোনো ধারায় গবেষণা করে, তাহলে এই বেসিক নলেজটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ আর কি। এখন আমরা এই বিবর্তনের সঙ্গে তৎকালীন মার্ক্সবাদী দর্শন, তার একটা সম্পর্ক আমরা এটা জানি না যে মার্ক্সের সঙ্গে, আমরা জানি না মানে জানি, অনেকটাই জানি যে মার্ক্সের সঙ্গে সরাসরি ডারউইনের কোনো যোগাযোগ ছিল না। কিছু চিঠিপত্র যেটা হচ্ছিল, সেটা হচ্ছে এঙ্গেলসের থ্রু দিয়ে হচ্ছিল আর কি। এঙ্গেলসের মাধ্যমে চিঠিপত্র যা হচ্ছিল এটা ছিল। ডারউইন তার বইটা পাঠান, প্রথম প্রকাশিত বই 1859 সালে পাঠান মার্ক্সকে। মার্ক্স সেটা পড়েন, এবং পড়ার পরে তিনি উত্তরটাও দেন, এবং এঙ্গেলস তো সেটা বিশদভাবে পড়েন, এবং তার সেই সম্পর্কে অনেক কিছু লেখেন পরবর্তীকালে। কিন্তু ডারউইনের তত্ত্বের যে তিনটি গুরুত্বপূর্ণ দিক, সেইটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এক্সিস্টেন্সের জন্য স্ট্রাগল, সেই স্ট্রাগলটা অনেক রকমের স্ট্রাগল হতে পারে। প্রথম হচ্ছে প্রজাতির মধ্যে স্ট্রাগল হতে পারে, দুটো প্রজাতির মধ্যে, আলাদা আলাদা দুটো প্রজাতির মধ্যে স্ট্রাগল হতে পারে। একটাকে আমরা বলি আন্তঃপ্রজাতি সংগ্রাম,
আর একটাকে আমরা বলি অন্তঃপ্রজাতি সংগ্রাম, আর একটাকে আমরা বলি হচ্ছে প্রকৃতির সঙ্গে সংগ্রাম, এটা হতে পারে আর কি। এই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, দর্শনের ভাষায় আপনি যদি বলেন তাহলে ওটা হচ্ছে বৈপরীত্যের ঐক্য ও সংগ্রাম, এটা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এটা ডারউইন তার নিজের ভাষায় বলেছেন এই স্ট্রাগল ফর এক্সিস্টেন্সটা কোত্থেকে এলো। তিনি ওই তার তত্ত্বের প্রথমে বলেছেন যে প্রডিগ্যালিটি অফ প্রোডাকশন, মানে যে কোনো জীবের ক্ষমতা আছে প্রচুরভাবে প্রডিউস করার, মানে রিপ্রোডিউস করার, মানে তিনি বলছেন উদাহরণ দিয়ে, যদি হাতিকে নির্দ্বিধায় মানে প্রজনন করতে দেওয়া যেত তাহলে যা হতো সেটা হচ্ছে এই বিশ্বে কেবল হাতিই থাকতো, আমরা থাকতে পারতাম না। তো এই যে এইটা তা হয় না কারণ যে স্ট্রাগলটা হয়, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হয়, সেটা প্রজাতির মধ্যে হয়, একটা প্রজাতি আর একটা প্রজাতির সঙ্গে হয় ইত্যাদি, এইটা চলতে থাকে আর কি। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা হচ্ছে বৈপরীত্যের ঐক্য ও সংগ্রাম, প্রজাতির মধ্যে ঐক্য এবং সংগ্রাম, এটা চলতে থাকে। যে দর্শনটা আমরা জানি, যেটাকে আমরা বস্তুবাদী দর্শন বলি, যেটা হচ্ছে বিজ্ঞানসম্মত দর্শন, সেই দর্শনে এই কথাটা আমরা বারবার বলে থাকি আর কি। দ্বিতীয় যে বিষয়টা যেটা আমরা বলি ডারউইনের তত্ত্বে, সেটা হচ্ছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই যে সংগ্রাম হলো, তার মধ্যে কে থাকবে কে থাকবে না, যে ফিট সে থাকবে এবং সে থাকবে না, যে ফিট নয় সে চলে যাবে আর, মানে সে সিলেক্টেড হবে না। চলে যাবে মানে হচ্ছে সে প্রকৃতির দ্বারা সিলেক্টেড হবে না। যে ফিট নয় সে প্রকৃতির দ্বারা সিলেক্টেড হবে না। যেরকম যেরকম হচ্ছে যে ডাইনোসর একটা সময় প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়নি, তারপরে সে এক্সটিংক্ট হয়ে গেছে আর কি। তাহলে এই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অনেক প্রজাতি হলো, কিছু প্রজাতি ফিট হলো তারা প্রকৃতিতে থাকলো, কিছু আনফিট হলো তারা চলে গেল। কিন্তু এইটাকে যারা কুব্যাখ্যা করে সেটা হচ্ছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে যদি মানুষের মধ্যে যুদ্ধ হয়, তার মধ্যে যার কাছে বেশি অস্ত্র আছে সেই ফিট, এইটা কিন্তু অপব্যাখ্যা হয়ে যায়। আমরা ন্যাচারাল সিলেকশনের কথা বলছি, আমরা আর্টিফিশিয়াল সিলেকশনের কথা বলছি না। এই যে সব অস্ত্র নিয়ে যুদ্ধ ফুদ্ধ ইত্যাদি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল সিলেকশন। কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, নেচার কিভাবে সিলেক্ট করেছে। এবং এইটা আপনি যদি মানে বস্তুবাদী দর্শনের দিক দিয়ে দেখেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে কোয়ালিটি থেকে কোয়ান্টিটি যাওয়া, কোয়ালিটি যে অনেক সংখ্যায়, সেই সংখ্যার মধ্যে সংগ্রাম, তারপর থেকে কোয়ান্টিটি, মানে যে উন্নত হবে সে বেঁচে থাকবে, যে উন্নত হবে না সে বেঁচে থাকবে না। ডাইনোসর তার এত বড় দেহ নিয়ে সে চলাফেরা করতে পারলো না, এবং অন্য একটা ন্যাচারাল ইভেন্টও হয়েছিল হয়তো, আস্তে 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 বিলুপ্ত হয়ে গেল। এরকম অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেল। এবং মানুষ টিকে থাকলো এই জন্যই তার হাত এবং মস্তিষ্কের জন্য। এটাই হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এবং এটাই হচ্ছে কোয়ালিটি থেকে, সংখ্যা থেকে একটা কোয়ালিটিতে যাওয়া, মানে সংখ্যা থেকে কোয়ালিটিতে যাওয়া, কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে যাওয়া। আর দ্বিতীয় যে বিষয়টা, তারপরের যে বিষয়টা আমরা বলি, সেটা হচ্ছে তৃতীয় বিষয়টা, সেটা হচ্ছে যে কোনো প্রজাতি যেটা অবলুপ্ত একবার হয়ে যায় এই অবিভক্তি প্রক্রিয়ায়, যে অবলুপ্ত হয়ে যায় সে আবার সেইভাবে ফিরে আসে না। ডাইনোসর আবার ফিরে আসে, ডোডো আবার ফিরে আসবে না। এইটাকে আমরা বলি যে হচ্ছে নেগেশন অফ নেগেশন, নেতি, যেটাকে আমরা বলি আমাদের বস্তুবাদী দর্শনের যে পদ্ধতিতে। এক্সটিংশন আর স্পিসিয়েশন এটা সবসময় প্রকৃতিতে চলতে থাকে, এখনো চলছে। এখন এক্সটিংশন রেটটা বেশি, কিন্তু স্পিসিয়েশনও হচ্ছে আর কি, নতুন নতুন প্রজাতি পাওয়া গেছে। সব এরকমটা নয় যে আমরা আগে দেখিনি, আমরা খুঁজে পাইনি, এরকম নয়। বেশ কিছু নতুন প্রজাতি পাওয়া গেছে। আমি তো অন্তত উদ্ভিদ জগতে বলতে পারি, আমাদের দেশেই মূলত নর্থ ইস্ট রিজিয়নে নতুন নতুন বেশ কিছু প্রজাতি পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে স্পিসিয়েশন, মানে নতুন প্রজাতি আসছে। কিন্তু এই ইদানিংকালে এটা ঠিকই যে এক্সটিংশন রেটটা বেশি, কিন্তু অভিব্যক্তির যে প্রক্রিয়াটা সেটা স্পাইরালি চলে। নেতি প্রক্রিয়াটা যেরকম স্পাইরালি চলে, ঠিক সেই রকম। মানে স্পাইরালি মানে হচ্ছে এটা গোলাকার নয়, মানে একটা জায়গা থেকে বেরিয়ে আবার আরেকটা জায়গায় ফিরে আসবে না। একটা জায়গা থেকে ঘুরে আসবে ঠিকই, কিন্তু আরেকটা অন্য জায়গায় যাবে, সেটা হচ্ছে নিচেরটা থেকে আরো উন্নত, তারপরে আবার আরেকটা জায়গায় যাবে যেটা তারপরের থেকে আরো উন্নত আর কি। এরকম একটা পদ্ধতি প্রকৃতির মধ্যে চলতে থাকে। এইটাই হচ্ছে থিওরি অফ ন্যাচারাল সিলেকশনের
সম্পূর্ণ বক্তব্য আর কি।